আপনি কিভাবে দেখছেন আজকের বাংলাদেশের এই ক্যাবিনেট? ভারতীয় স্পিকার এখানে এসেছেন গেস্ট হিসেবে, তিনি একটা চিঠি দিয়েছেন। চিঠিতে মোদি বলেছেন সপরিবারে তাদেরকে ভারতে মেহমানদারির জন্য আর কি তারা অপেক্ষা করছেন। হ্যাঁ, এটা ঘটনা স্পিকার দিয়েছেন এবং এটা তো বহুল প্রচারিত হয়ে গিয়েছে। সবাই জানে বাংলাদেশ ভারতের সর্বত্রই স্পিকার গিয়েছিলেন। তিনি একটা প্রাইম মিনিস্টার মোদি যেহেতু আজকে ব্যস্ত আছেন ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে এবং আগামীকাল ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে, সেই কারণে তিনি তার যা বলার বক্তব্য যা বলার সেটা স্পিকার ওম বিড়লার মাধ্যমে তিনি পাঠিয়ে দিয়েছেন। সেই চিঠিটা হস্তান্তর করেছেন এবং তারেক রহমান বুঝতেই পেরেছেন তার জন্য একটা আলাদা সময়ও নির্ধারণ করেছিলেন। এবং আমরা ছবিতে দেখলাম তিনি যে বৈঠক করেছেন, সে বৈঠকে তারেক রহমান সপরিবারে উপস্থিত ছিলেন। তার বিশেষ করে মেয়ে জাইমা রহমান, যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখন, তিনিও উপস্থিত ছিলেন এবং মোদির আমন্ত্রণ এবং ঘটনা যে এটা কোন সময় হবে সেটা তো ওরা ঠিক করবেন, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি দেখা যায় যে গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ হচ্ছে, আমার ধারণা সেই চুক্তি নবীকরণের সময় দুই প্রধানমন্ত্রীর উপস্থিতি জরুরি। তবে সেই চুক্তি নবীকরণের সময় দুই প্রধানমন্ত্রীর একত্রিত হওয়ার সম্ভাবনা আছে। আমি জানি না তার আগে কোনো নাটকীয় কিছু ঘটবে কিনা, আমি সেটা বলতে পারছি না। কিন্তু আমার কাছে টেন্টেটিভ একটা রোড ম্যাপ মনে হচ্ছে যে গঙ্গা চুক্তির নবীকরণ যেহেতু 26শে ডিসেম্বরের মধ্যে শেষ হবে, তার আগেই কোনো একটা সময় নিশ্চিতভাবে তাদের যদি চুক্তিটা সফলভাবে পুনর্নবীকরণ হয় তাহলে সেই চুক্তি স্বাক্ষর করতে নিশ্চয়ই তিনি আসতে পারেন। এইটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা যে ভারতের তরফ থেকে তো বন্ধুত্ব বাড়ানো হয়েছে, কারণ এটা ভারতের একটা এক ধরনের বলা যেতে পারে, যেহেতু আওয়ামী লীগ নেই ময়দানে, একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে ভালো হোক মন্দ হোক সেটা সরকার তো বটেই, বাংলাদেশের মানুষ নির্বাচন করেছেন। ভারতের ঘোষিত নীতি ছিল যে বা যারা নির্বাচিত হবেন তার সঙ্গেই তারা কাজ করবেন, কাজ করতেই হবে। 4000 কিলোমিটারের উপরে সীমান্ত উপেক্ষা করে তো থাকা যাবে না। ফলে সেই কারণেই সেই যে স্বাভাবিক, এটা হচ্ছে একটা প্র্যাগম্যাটিক বাস্তবসম্মত একটা নীতি, সেটাই ভারত সরকার দেখিয়েছেন এবং করেছেন। আর ফলে এখন আগামী দিনের জন্য অপেক্ষা করে দেখতে হবে। আজকে মন্ত্রিসভার মধ্যে যারা জায়গা পেয়েছেন, স্থান পেয়েছেন, বাংলাদেশের জনগণের ওখান থেকেই কেউ কেউ বলছেন যে ওটা ভারত আমেরিকা তাদের কাছের পছন্দের মানুষ অনেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। আমি চীনের পছন্দের মানুষ স্থান পাননি এমন কথাও শোনা যাচ্ছে আর কি। ফলে যেহেতু এবং বিশেষ করে আমার কাছে মনে হয়েছে, তো আমি নিজে একটা ভারতের ভোট আগে একটা কপি দেখলাম, সেটা হচ্ছে যে ইউনূসের ছায়া রয়েছে এই মন্ত্রিসভার মধ্যে। ফলে ইউনূস গিয়েও তিনি কিন্তু আছেন। এখনো সরকারিভাবে তিনি গেছেন কি না গেছেন এখনো জানি না, কিন্তু তিনি তার যে উপদেষ্টা তিনি নিযুক্ত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে, অর্থাৎ ইউনূস সরকার যে কথা ইউনূস নিজে গতকাল বলেছেন তিনি কিভাবে দেখতে চান বিশ্ব দৃষ্টিভঙ্গি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স এর কথা উল্লেখ করেছেন। নেপাল ভুটান সার্বভৌম রাষ্ট্র, কিন্তু 7 সিস্টার্স অ্যাজিভ যেন সেটা একটা সার্বভৌম, যেটা ভারতের মধ্যে নয়, এমন ভাবে মন্তব্য করে। এখন এগুলো নিয়ে খলিলুর রহমান এগোবেন কিনা জানি না, সেটা ভবিষ্যৎই বলবে। কিন্তু তার আমরা জানি যে তিনি আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তিনি এর আগে ভারতে এসেছিলেন। শোনা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তার একটা ঘনিষ্ঠতাও আছে। ওয়াশিংটন এবং দিল্লি দুজনের সঙ্গেই ঘনিষ্ঠতা আছে। এবং আরো তাৎপর্যপূর্ণ যেটা বলেছি আমি, যে ইউনূসের একটা ছাপ রয়েছে এই কারণেই, যে ইউনূসের সময় যিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন তিনি ক্যাবিনেট সচিব হয়েছেন, সেটা নিয়ে বাংলাদেশের প্রভূত বিতর্ক আছে এবং তিনি একজন বিতর্কিত ব্যক্তি। কেউ কেউ বলছেন, আমার মনে হয় তার মুখ থেকে শোনাটাই ভালো, কেউ কেউ বলছেন যে তিনি হিজবুত তাহরির নামে একটি নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাতার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশে যে ইউনিটটা খুলেছিল, এবং তিনি একজন আইডিওলগ, তিনি ওই আদর্শে বিশ্বাস করেন। ফলে এগুলোকে নিয়ে আমার মনে হয়েছে যে তারেক রহমানকে একটা সমঝোতা করে, কম্প্রোমাইজ করে একটা ক্যাবিনেট তৈরি করতে হয়েছে। তাতে তিনি যাদেরকে পুরনো লোক যাদেরকে বাদ দিয়ে দিয়েছেন
সব থেকে বড় কথা, এখানে হিন্দু সম্প্রদায়ের একজন স্থান পেয়েছেন নিতাই রায় চৌধুরী, আরেকজন বুদ্ধ ধর্মাবলম্বী তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীপক দেওয়ান, কিন্তু হিন্দু আর কোনো স্থান পাননি। এমনকি তার দলে সবচেয়ে ঘনিষ্ঠতম খুব সোচ্চার ভোকাল গয়েশ্বর, তিনি জায়গা পাননি। নিতাই রায় চৌধুরী কিন্তু গয়েশ্বরের বেয়াই, ঘনিষ্ঠ বেয়াই আর কি। গয়েশ্বরের মেয়ে নিতাই রায় চৌধুরীর মেয়ের বিয়ে করেছেন গয়েশ্বরের ছেলে। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে ওই পরিবার পিছু একজনকে দেওয়ার কোটায় হয়তো গয়েশ্বর বাদ গেছেন, কিন্তু নিতাই রায় চৌধুরী আমি জানি খুব প্রথিতযশ আইনজীবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জাতীয় পার্টি করতেন উনি। এবং খুবই আমি জানি যে সজ্জন ব্যক্তি বলেই জানি আর কি, পড়াশোনা করা শিক্ষিত মানুষ। হয়তো সেই কারণে গয়েশ্বরের জায়গায় তাকে নেওয়া হয়েছে। তো গয়েশ্বরকে ভেবেছিলাম বাকি কয়েকজন উপদেষ্টা নিযুক্ত হয়েছেন, সেখানেও গয়েশ্বর স্থান পান। ফলে এই জায়গাটা খুবই চিন্তার বিষয়। গয়েশ্বর কখনো স্থান পান নাই। গয়েশ্বর রাগ করে অভিমান করে চলে যাচ্ছিলেন, তা থামানো হয়েছে, তারপরেও কখনো স্থান পান নাই। সেটা তো বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেরোগেটিভ, এ নিয়ে আমার প্রশ্ন করার কোনো অধিকার নেই, করা উচিত নয়। আমি তো অ্যানালিসিস করতে পারি যে কেমন মন্ত্রিসভা হয়েছে বা কেমন হচ্ছে, এইটুকুই আর কি। কিন্তু যেটা এখন দেখা যাক তারেক রহমান ভারতের আমন্ত্রণ গ্রহণ করেন কিনা এবং গ্রহণ করছেন কিনা, এবং করলে তিনি কিভাবে, মনে হয়েছে যখন সাক্ষাৎ করেছেন নিশ্চয়ই তিনি ভাবছেন, বিবেচনা করছেন, হয়তো আসতেও পারেন ভারতে আর কি খুবই শিগগিরই, সেরকম একটা ঘটনা ঘটতে পারে। আপনি 5 আগস্টের পর থেকে বাংলাদেশের মিডিয়ায়, বিশেষ করে আমাদের মতো পোর্টাল গুলাতে আপনি খুব সক্রিয়, এবং আপনি সম্প্রতি একটা ভারতীয় কাগজে লিখেছেন আপনি এই ইলেকশনের ভোট জালিয়াতির বিষয়ে প্যাটার্ন নিয়ে আপনি লিখেছেন, এটা একটু শেয়ার করবেন? এটা আমার কাছে খুবই অদ্ভুত এবং বিস্ময়কর লেগেছে, এবং যার প্রমাণ আমি বলবো যে আমি যেটা লিখেছি তার কিয়দংশাৎ সকালে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি, আমি বলেছি গণভোট, এখানে 4 লাখের উপর মানুষ ভোট দিতে যাননি, এবং যেটা ভোট দিয়েছেন নাটা 2 কোটি, এই সংখ্যাটা যদি যোগ করা যায় তাহলে না ভোট জয়ী হয়েছে। না ভোট জয়ী হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধুর রচিত সংবিধান পরিবর্তন করতে রাজি নন, এবং সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল যে বিএনপি আজকে কিন্তু গণভোটের জন্য সেই যে সংবিধান সভা তৈরি হয়েছে, সেই সংবিধান সভায় তারা শপথ নিলেন না। প্রথমে তো জামায়াত ইসলামী হুমকি দিয়েছিল যে ওইটা যদি তারা না করেন তারাও শপথ নেবেন না পার্লামেন্টে, কিন্তু শেষ পর্যন্ত শপথ নিয়েছেন, কারণ স্বাভাবিক, এটা তারা বুঝতে পেরেছেন পরিষদ যেটা তৈরি হয়েছে সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন নাও হতে পারে। ফলে তাদের অনেকটা আমও যাবে ছাড়াও যাবে মতো ঘটনার, ফলে চাচ্ছে তাড়াতাড়ি শপথটা নিয়ে যাওয়া যাক, এমপি হিসেবে তো ভাতা, মাসিক ভাতা, সিকিউরিটি, সমাজে প্রতিপত্তি, এগুলো তো পাওয়া যাবে আগে। সেই জন্য দুজনেই, এনসিপি এবং জামায়াত দুজনেই শপথ নিয়েছেন, দুটোতেই শপথ নিয়েছেন। এবং সংবিধান সভা গঠিত হওয়ার বিপক্ষে তো দেখলাম একজন কেউ হাইকোর্টে রিট করেছেন। তো বাংলাদেশের বিচার ব্যবস্থা খুবই নিরপেক্ষ, শাসক দলের পক্ষেই সাধারণত রায় হয়ে থাকে। আমি জানি না ভবিষ্যতে কি রায় হবে, এটা কোনো আগাম ভবিষ্যৎবাণী করছি না। ফলে আপাতত ওই গণপরিষদটা 20 বাও জলে বা তোমাদের কথায় 20 বাও পানিতে, আরো ভালো হয়, বাংলাদেশিরা বুঝতে পারবে। সেই কারণেই আমার যেটা মনে হয়েছে, সেটা আমার এই একটা তথ্য অন্তত বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে আমি বলবো যে সত্য প্রমাণিত হলো। আর বাকি অনেক কিছু আমি তো অনেক সেই লেখার মধ্যে অনেক উদাহরণ দিয়েছি না, সবই নির্বাচন কমিশনের তথ্য থেকে পাওয়া, কোনো বানিয়ে না। যেখানে হয়তো ভোট হচ্ছে মোট 3.5 লাখ, কিন্তু হ্যাঁ ভোট পড়ছে 7 লাখ, 245% বেশি ভোট পড়ছে। এ তো 2018-কেও হার বানিয়ে দিয়েছে। আমার থেকে প্রথম মনে হয়েছিল বাংলাদেশেতেই আছে, আর কোনো পরিবর্তন নাই। ওই বিরোধী যতই চিৎকার করুন ফ্রি, ফেয়ার, মুক্ত, অবাধ নির্বাচন হয়েছে, ওগুলো গাল গল্প, কোনো অবাধ কিছু না। যাকে জেতানোর তাকে জেতানো হবে, কিভাবে জেতানো হবে সেটা এইভাবে আর
এবং তুমি দেখো একই ঘটনা আমি দেখেছি সিরাজগঞ্জ 1 আসনে, নেত্রকোনা 3, 4, 5 তিনটে আসনের যে ভোট, সবগুলো দেখা যাচ্ছে ভোটারের থেকে বেশি ভোট পড়ছে। অথচ একটা বিচিত্র ব্যাপার, গণভোটে যে ভোট পড়ছে সেই ভোটটা আবার অন্য প্রার্থীদের ভোটের ক্ষেত্রে পড়ছে না, দুটো আবার মিলছে না। এক অদ্ভুত বিষয়। এবং তারপরে আমি দেখলাম যে সকাল 11টায়, আমি সেদিন ঘন্টায় ঘন্টায় নজর রাখছিলাম, ফলে সকাল 11টায় নির্বাচন কমিশনের সচিব তিনি একটা বললেন পার্সেন্টেজের কথা, যে 3.5 ঘন্টায় ভোট পড়েছে 14.96%, খুব ভালো, অর্থাৎ প্রায় 2 কোটি। সেই হিসাবে প্রতি গড় মিনিটে 90,000-এর কিছু বেশি ভোট পড়ছে। দুপুর 12টায় বলা হলো 33%, অর্থাৎ এই 1 ঘন্টায় ভোট বেড়ে গেল 18%, 1 ঘন্টায় 18% বাড়লো, অর্থাৎ 2,28,00,000-এর কিছু বেশি। দেখা যাবে তুমি যদি সম্পূর্ণ যদি যোগ বিয়োগ, যারা অঙ্ক জানে তারা যদি ভাগ করে, তাহলে দেখতে হবে প্রতি মিনিটে 3,81,000 ভোট পড়ছে। অথচ এক একটা ভোট দিতে, সেখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলে জেনেছি, তারা বলছে এক একটা ভোট দিতে মিনিমাম দাদা কম করে হলো 2.5 থেকে 3, খুব দ্রুত হলো 2.5 থেকে 3 মিনিট লাগছে একটা ভোট দিতে। তাহলে প্রতি মিনিটে এতগুলো ভোট হচ্ছে কি করে? সেই জন্য এই ভোটগুলো তো সবটাই আর কি মানে কারচুপি ঘটনা আর কি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা দেখেছি বাংলাদেশের, আমি অনেকগুলো নির্বাচন কভার করেছি, তাতে দেখেছি সকালবেলায় প্রথম 11টার মধ্যে যে ভোটটা হয়ে যায়, যেটা কমিটেড ভোটাররা, তারা কিন্তু ভোটটা দিয়ে দেন। এটা মেজর ভোট, কিন্তু পক্ষে বিপক্ষে। যখন আমি 2000, এক্ষেত্রে বলবো একটা জিনিস, এক্ষেত্রে তো গণভোট হয়েছে 60% সামথিং না, কিন্তু 2008 নির্বাচনটাকে সবাই মনে করেন নিরপেক্ষ নির্বাচন, মানে বাংলাদেশ সহ গোটা বিশ্ব, টাইম ম্যাগাজিন লিখেছিল, সেখানে ভোট পড়েছিল 87%। অর্থাৎ এই ঘনভোটে মানুষ হই হই করে ভোট দিতে আসেননি, সেই 2008-এর ভোটটাকে তারা কিন্তু ছাড়াতে পারেননি। 2008-এ যেটাতে শেখ হাসিনা জিতলেন, সুইপ করলেন, যে ভোটটা কেয়ারটেকার সরকারের অধীনে, সেই ভোটে হলো 87%, এখন হলো 60%। এমনিতেই তো বোঝা যাচ্ছে এটা প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার, প্রশ্নবিদ্ধ ব্যাপার। ফলে এটা নিয়ে, সে কারণে আমার ধারণা ওই গণভোটের ফলে সংবিধান সভা গঠন বিষয়টা, ওটা 20 বাও পানিতে নয়, ওটা এখন বলা যাবে 40 বাও পানিতে আর কি, আমার মান দেখতে পাচ্ছি আর কি। ওটা হবে কিনা তা নয়, আর কয়েকদিন পর মন্ত্রিসভা গঠন হয়েছে, তারা সকলে কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়বেন, কে মাথা ঘামাবে গণপরিষদ নিয়ে, সেখানে কি হচ্ছে না হচ্ছে। এবং যেটা সকালে শুনলাম, যেটা সালাউদ্দিন সাহেব বলেছে, একটা ফোন আসছে বলে আওয়াজটা কমে যাবে একটু। সালাউদ্দিন সাহেব বলেছে যে আগে তো সংবিধানে এটাকে ঢোকাতে হবে, গণভোটের ব্যবস্থা। এখন অনেকে বলতে পারে যে তিনি তারা আগে কেন বলেন? আগে বলেন যে একটাই কারণ, আগে চেয়েছিলেন কোন রকমের ভোটটা হয়ে যায়, কোনো ঝামেলায় না, তো ভোটটা করিয়ে দিয়েছে, তারা জয়লাভ করেছে। এখন তারা বলছে যে আগে সংবিধানে ওইটাকে ঢোকাতে হবে, তারপরে সংবিধান হচ্ছে। এখন এর মধ্যে হাইকোর্ট কিন্তু শুক্রবার ঘোষণাটি হবে, যদি নিশ্চিত ভাবে আমি জানি ওটা স্থগিত হয়ে যাবে, আমার অনুমান অনুমান। তো এখন যাই না, অন্য কিছু ঘটলে আলাদা কথা। আপনার লেখাকে সমর্থন করে ছাত্র নেতাদের একজন বলেছেন, মাহফুজ আজকে বলেছেন, এটা শুধু একটা ভাগ বাটোয়ারার নির্বাচন। না, সেটা তো ভাগ বাটোয়ারা বলতে, ছাত্র নেতা, তিনি কোন দলের ছাত্র নেতা? মাহফুজ যে ইউনুস যাকে আন্দোলনের মাস্টার মাইন্ড বলেছিলেন। কারণ আমি আর একদিন বোধহয় জানি না তোমার সঙ্গে বলেছিলাম কিনা মনে নেই, যে ইউনুস যাদের কাঁধে ভর দিয়ে ওঠেন তাদেরকে ছুড়ে ফেলে দেন, এটা তার স্বভাব, এটা তার স্বভাব। যার কাঁধে তিনি উঠবেন তার কাঁধে সেই কাঁধটাকে তিনি ঝেড়ে ফেলে দেবেন। ফলে তিনি মাস্টার মাইন্ডকে ঝেড়ে ফেলে দিয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ। এবং ঘটনা হচ্ছে যে এটা তো সঠিক কথা, যে আমি যে হিসাবটা বলছি সেই হিসাবটা এখন, তার মানে তো তাদের তো উচিত ছিল যে এতদিনে তারা স্বীকার করুন যে আমরা জুলাই বিপ্লবটা করে ভুল করেছি। তার কারণ হচ্ছে, শোনো, একটা জিনিস পরিষ্কার, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে নিশ্চয়ই অভাব অভিযোগ প্রচুর নালিশ ছিল না, যে আমি যে কথা একবারে অস্বীকার করছি না,
কিন্তু তার দরুন তারা যার কথায় উৎসাহিত হয়ে সরকার ফেলে দিলেন এবং এটা বুঝলেন না যে তারা কিছু পাবেন না, এইটা তারা বুঝতে পারেনি। এখন এটা আমরা জানতাম তারা কিছু পাবে না, কারণ আমি লাগাতার তখন বলতাম সম্পূর্ণ বিভিন্ন চ্যানেলে যে এইসব তথাকথিত ছাত্র আন্দোলন সাকসেসফুল হয়নি। সারা বিশ্বে একটা ছাত্র আন্দোলনই সাকসেসফুল, সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে যেটা হয়েছিল, সেটা ছিল ভাষার মর্যাদার দাবিতে, ক্ষমতা পরিবর্তনের জন্য না। ক্ষমতা তো পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা অন্য কথা। তিনি চেয়েছিলেন বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত, এই বাঙালি আইডেন্টিটি সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই মহৎ আদর্শের সঙ্গে শেখ হাসিনাকে উৎখাত করলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন বুঝুন তারা যে সমস্যা কিরকম, তাদের জীবনে এখন সমস্যা সবচেয়ে প্রধান হয়ে উঠলো। এর আমি জানি না, আমি মানে ভবিষ্যতে তারা আওয়ামী লীগের সঙ্গে বা তারা আবার যোগাযোগ করলেও করতে পারেন, কিন্তু আমার মনে হয় যেতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এরা ইতিহাসে দীর্ঘদিন ছিলেন, শিলংয়ে দীর্ঘদিন ছিলেন, এখন ভারত বিরোধী সবচেয়ে সোচ্চার, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। কিভাবে দেখেন বিষয়টাকে? জানি না, এখন আমি তো আগের দিন একটা বলছিলাম তিনি অতিরিক্ত এত বেশি কথা বলছেন যে হয়তো মন্ত্রিসভায় যাওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পদ পেয়েছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়া মানে পুলিশ এজেন্সি সব তার হাতে। ফলে তিনি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব নিয়েছেন যখন, তখন না আমার তো মনে হয় সেটা মানে আমি দেখছি মানে এই আছে, ঠিক আছে স্বাভাবিক, তিনি মানে খুবই গুরুত্বপূর্ণ নেতা, তার একটা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন, আশা করি তিনি সফল হবেন, এটাই আশা করি। এছাড়াও তো আর কিছু বলতে, তাকে ডিল করতে হবে কিন্তু ভারতের অমিত শাহর সঙ্গে। সেই হিসেবে তাকে সেই আমি 9 বছর থাকাকালীন আমার ধারণা গোপনে অনেকবার অমিত শাহর সঙ্গে কথা হয়েছে, নিশ্চয়ই হয়ে থাকবে হয়তো। এখন সেটাই হয়তো ওই মাহফুজানম বলেছেন যে ভাগ বাটোয়ারার কথা। আপনি যে কথা বলছিলেন, আপনার কথা শুনতে শুনতে একজন প্রশ্ন করেছে, ওস্তাদ চীন কোন প্রতিনিধি পাঠায় নাই এই বিষয়ে লাহিড়ী দাদা কিছু বললেন? চীন কোন প্রতিনিধি পাঠায় নাই এখানে। আচ্ছা, চীনের তো প্রধানমন্ত্রী শুভেচ্ছা পাঠিয়েছেন। আর এটা আসলে সার্কের লিডাররাই মূলত, সার্ক দেশগুলোর লিডার লিডার মূলত সার্কের তো সদস্য আফগানিস্তানও। একটা কথা বলা হচ্ছে না যে সার্ককে আবার রিভাইভ করবেন, সার্ককে পুনরুজ্জীবিত করবেন। আরে মহা সমস্যা, আগে আফগানিস্তানকে কেউ এখনো রেকগনাইজই করেনি, না ভারত না বাংলাদেশ। ভারত পাকিস্তান ধরুন বন্ধু হয়ে গেল, তাহলেও সার্ক হবে না, কারণ আফগানিস্তানকে আগে রেকগনাইজ করতে হবে। তো এইটা তো বুঝতে হবে যে সার্ক রিভাইভ করবেন, খুব ভালো কথা, আগে আফগানিস্তানকে রেকগনাইজ করুন, তবে তো সার্ক হবে। ভারত রিকগনাইজ না করলেও তো লাল গালিচা সংবর্ধনা পায় তারা ভারতে। ভারতে পায়, ভারত তো চায়, তো বাংলাদেশে কে বারণ করেছে? বাংলাদেশে তো এই ইলেকশনের আগে তাদের একজন সুতরাং যদি তারেক রহমানকে সার্ক রিভাইভ করতে হয়, তাহলে আফগানিস্তানের মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে বা যাই হোক, তাকে লাল গালিচা পেতে আমন্ত্রণ জানাতে হবে, তবেই সার্ক রিভাইভ হবে। ভারত পাকিস্তানের সেটা পরের বিষয়। কিন্তু যেটা বললেন চীনের কথা, চীনের আমি দেখলাম চীনের আমি জানি না, শি জিনপিং কিন্তু দেননি বোধহয়, দিয়েছেন বোধহয় লি কেচিয়ং, যিনি প্রধানমন্ত্রী, তিনি বোধহয় প্রাইম মিনিস্টার, চীনের প্রাইম মিনিস্টার, জাপানের প্রাইম মিনিস্টার। চীনে তো প্রাইম মিনিস্টার প্রধান নন, চীনের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি, তাই না? এবং শোনা যায়, আমি নাম বলবো না, বাংলাদেশে সকলেই জানেন যে চীনপন্থী বলে যারা পরিচিত তাদেরকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়। এইটা একজন প্রশ্ন করেছেন আপনাকে, এই লোকটা কে? না, আমি যদি প্রকাশ্যে নাম বলি তিনি আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারেন। ব্রডলি যেটা বলতে পারি, তিনি একজন হিন্দু নেতা। আমাদের এখানে একটা নিউজে আসছে যেটা যে একটা মঈন খান চীনপন্থী হিসেবে পরিচিত, এর জন্য এখানে স্থান পান নাই। হতে পারে, আমি তো বলছি সেই জন্যই তো এরকম একটা হয়েছে না যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন, কারণ এই ক্যাবিনেটে আমার মনে হয়েছে পশ্চিমাদের প্রভাব বেশি।
এবং ওয়াশিংটন, সরাসরি ওয়াশিংটন, নাহলে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন না। তুমি দেখো নির্বাচনের আগে কতবার খলিলুর রহমান আমেরিকায় গেছেন, কতবার কাতারে গিয়ে বৈঠক করেছেন, কতবার কাতারে গিয়ে শোনা যাচ্ছে অজিত ডোভালের খলিলুর সঙ্গে রহমান তো বৈঠক একেবারে ধরেন বাণিজ্য চুক্তি থেকে আরম্ভ করে সর্বশেষ করেছেন। বিমান কেনার চুক্তি সব খান খলিলুর রহমান আছেন কিন্তু। এবং গতকাল যে বাংলাদেশের প্রেস মিনিস্টার দিল্লিতে ছিলেন, তার চাকরি বরখাস্ত হয়েছে, তিনি ওই বাণিজ্য চুক্তির সমালোচনা করেছিলেন এবং শোনা যায় যে সেটা ওই আপত্তিটা ওয়াশিংটন থেকে এসেছিল, তাই তার চাকরি গেছে। তো ফলে খলিলুর রহমান যে চুক্তি করেছেন সেই চুক্তি কেউ বিরোধিতা করছে, তার লোক তাকে কি করে পদে রাখবেন, তাই না? তো এটা আপনি তো শুরুতে বলেছিলেন এখানে ভারত এবং আমেরিকা দুইটার একটা প্রভাব আপনি দেখছেন এই ক্যাবিনেটে। সেটা আছে, সেটা ঠিকই, সেটা লক্ষ্য করছি, কারণ এক্ষেত্রে ভারত আমেরিকার একটা ব্যাপার তো মনে হচ্ছে যে যেহেতু চীনাপন্থীরা কোনটা, ফলে সেটা ভারত আমেরিকা অনেকটা কাছাকাছি হয়েছে এই বিষয়ে বাংলাদেশের ক্ষেত্রে। বাণিজ্য চুক্তিতে আসছে যেটা, ওই চুক্তির কারণে বাংলাদেশ চীনের সাথে আগের মতো ডিল করতে পারবে না কিন্তু। না, চীনও নয়, রাশিয়াও নয়, সেটা শর্তে রাশিয়াও লেখা নয়। আছে। রাশিয়াও নয়, রাশিয়ার এখানে রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্টটাতে ছাড় আছে, কিন্তু ভবিষ্যতে আর করতে পারবে না। এবং এই যে আমার তো একটাই বক্তব্য, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে এরা সকলে দিন রাত গাল পড়েন যে ভারতের কাছে বিকিয়ে দিয়েছেন বাংলাদেশের স্বার্থ। আর এরা ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা চুক্তিতে আবদ্ধ হলেন যেটিতে বহুবিধ শর্ত আছে। এইটা এবং যে কারণে দেখো খলিলুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণটাই সেটা, যেটা তারেক রহমানকে আমি তোমাকে জানি না তোমায় বলেছিলাম কিনা, না জামায়াত না বিএনপি কেউ কিন্তু প্রতিবাদ করেনি চুক্তির জন্য, অথচ বাংলাদেশের কাগজে কিন্তু লেখা হচ্ছে এই চুক্তিটার ফলে বাংলাদেশের স্বার্থ কিভাবে লঙ্ঘিত হতে পারে, বিঘ্নিত। প্রতিবাদ না, সমর্থন করে বক্তব্য দিয়েছে দুই দলে যে এই ডিলের সাথে তাদের সমর্থন আছে। সুতরাং সেই কারণেই তো বোঝা যায়, মন্ত্রিসভা গঠন দেখেই বোঝা যায়। এটাকে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন, একটা লোক আগের গভর্নমেন্টের ক্যাবিনেটে ছিল, সে ওখানে রিজাইন করে নতুন গভর্নমেন্টে ইন করলো। আমি তো দেখলাম জামায়াতের আমির একটা বক্তব্য দিয়েছেন যে তিনি বলেছেন এটা অনুচিত, এটা হওয়া ঠিক হয়নি। কে শুনছে তার কথা? কেউ শুনছে না তো। খলিলুর রহমান হওয়াটা রীতিমতো সারপ্রাইজ, রীতিমতো চমক, তাই না? একটা পুরনো সকলের উপদেষ্টারা, আজও রাত্রিবেলা আমি বহু কিছু দেখলাম, নোটিশ এসছে বিমানবন্দর থেকে কারা কারা চলে যাচ্ছেন, তাদের জন্য বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জের ব্যবস্থা করা হয়েছে। এটা এনসিপিও বলেছে যেটা তারা টের পেতেন গভর্নমেন্টের ভিতরে বিএনপির পারপাস সার্ভ করতেন এই লোকটা খলিলুর রহমান। হ্যাঁ, সে তো তারা বুঝেছেন যে অনেকটা হয় না, চোর পালালে বুদ্ধি বাড়ে। তা আগে কি করছিল? আচ্ছা তুমি এটা ভাবো, বিএনপি তো দাবি করেছিল উপদেষ্টার পদত্যাগ, আবার লন্ডন বৈঠকে ইউনূসের সাথে খলিলুর রহমান ছিল। হ্যাঁ, খলিলুর রহমান ছিল, মানে সেখানেই তো তৈরি হয়ে গেছে, ডিল তৈরি হয়ে গিয়েছিল সেখানেই কি কি হবে ভবিষ্যতে। ফলে আমি এখানেও একটা ভারতের কাগজে ইংরেজিতে একটা লিখেছি আর কি, আমার অ্যানালিসিস, কেউ একমত হতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন। আমি বলছি এই মন্ত্রিসভায় ইউনূসের ছায়া আছে। আপনি এখন আরেকটা যেটা আমাদের দর্শকরা আপনাকে চাইছেন, এটা আওয়ামী লীগের জন্য কি সমস্যা তৈরি করবে বা অনুকূল পরিবেশ তৈরি করবে? সত্যি কথা বলতে গেলে আমি কোনো আওয়ামী লীগের জন্য এই ঘটনার দ্বারা অনুকূল পরিবেশ মানে খুব একটা দেখছি না। এই কারণেই যে প্রথমে একটা হতে পারে, যদি জামায়াত এবং এনসিপির সঙ্গে সংঘাত বাড়তে থাকে বিএনপি, সেক্ষেত্রে বিএনপির খুব ন্যাচারাল স্বাভাবিক মিত্র শক্তি হতে পারে আওয়ামী লীগ। খুবই স্বাভাবিক। যারা দেখো মন্ত্রিসভায় এমন যারা এসছেন আওয়ামী লীগের সমর্থনে, যারা জয়লাভ করেছেন, বা আওয়ামী লীগ যেসব জায়গায় শক্তিশালী সেই সব জেলা থেকে কিন্তু কোনো মন্ত্রী নেওয়া হয়নি।
আওয়ামী লীগের জন্য সেই জায়গাটা ছেড়ে রাখা আছে। এমন কাউকে মন্ত্রী করা হয়নি যে সেই এলাকাতে তারা প্রভাব বিস্তার করতে পারেন। একটা স্পেস কোথাও আওয়ামী লীগকে দেওয়া আছে বলে আমার সন্দেহ হচ্ছে আর কি। লং টার্মে কি হবে সেটা পরের কথা, কিন্তু এখন যেটা মনে হয়, যেহেতু আমি চাইবো, যেটা তারেক রহমান বলেছিলেন যে তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করায় বিশ্বাসী নন, এবং ফলে তিনি সেইটা পালন করবেন, সেই প্রতিশ্রুতি পালন করবেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন, এটা আশা করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, জামায়াত যে প্রথম হুমকি দিয়েছিল আজকে শপথ নেব না, পরে তাদের রিয়েলাইজেশন হয় ওই খালি পদগুলোতে শেষে আওয়ামী লীগ আবার ঘুরে ঢুকে না পড়ে। কম তো না, 70, 75, 80টা সিট। তখন পরে পরে তারা রিয়েলাইজ করে, আরে আমরা না বিপ্লব দেখিয়ে চলে এলাম, কিন্তু সিটটা তো খালি বাই ইলেকশন হবে। তো বাই ইলেকশন হলে আর তো আমরা 77 থেকে তো 7 হয়ে যাবো, কিন্তু বাকিগুলো জিতবে কে, তাই না? হয়তো তার মধ্যে বেশ কিছু আওয়ামী লীগ জিতে যেতে পারে যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়ে যায়, অথবা স্বতন্ত্র হয়েও যদি যেতে, তাহলেও তো আওয়ামী লীগের লোকেরা স্বতন্ত্র হয়ে জিততে পারে। সেই কারণে তারা তাড়াতাড়ি শপথ নিয়েছেন যাতে পদগুলো খালি না হয়। এবং এটা তাদের মানে পরে বুদ্ধি এসছে, বিলম্বিত বোধোদয় যাকে বলা হয়, সেই বিলম্বিত বোধোদয় থেকে তারা শপথ নিয়েছে। তা না হলে আরেকটা হচ্ছে যে তারা জানেন যে ওই যেটা গণপরিষদ, সেটার ভবিষ্যৎ কি ঠিক নেই। ফলে এমপিও হলেন, সবই হলেন, অথচ কোনো ভাতা পেলেন না, সিকিউরিটি পেলেন না, নিরাপত্তা পেলেন না, বাংলো পেলেন না। তাহলে কি হবে? সেরকম তাড়াতাড়ি তারা শপথটা নিয়ে, ওইগুলো তো এখন তারা পাবেন না সবই। এইটাই আর কি অবস্থা আমার মনে হয়। আমার মনে যেটা বলছিল, কোন জায়গায় আসি ফিরে, সেটা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগের জন্য সম্ভাবনা একেবারে বন্ধ হয়ে গেছে তাই মনে করি না। সম্ভাবনা দ্বার উন্মুক্ত হলেও হতে পারে। তারেক রহমানকে যদি সরকার চালাতে হয়, সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে হয় নিজেকে, এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা সবচেয়ে বেশি জরুরি। সেই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি রাজনৈতিক দলগুলো বলছি, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবথেকে বেশি জরুরি আওয়ামী লীগের কর্ম। সেটা ফলে একটা সম্ভাবনা আছে, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না, ভবিষ্যতের সম্ভাবনা আছে। ভারত